নমস্কার। গত দুদিনে অনেক কিছু ঘটে গেল। তার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার সেটা হলো বিশিষ্ট বিদ্বজ্জন এবং অন্যান্য অজস্র তারকাদের উপস্থিতিতে তাদের বুক ভরা ভালোবাসা এবং ঐকান্তিক শুভেচ্ছা সহ 25শে বৈশাখ পশ্চিমবঙ্গে নতুন সরকার শপথ নিল। আমাদের পরম প্রিয় প্রধানমন্ত্রী শ্রী শ্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। তো একজন চিত্রাভিনেত্রী, পশ্চিমবঙ্গের একজন চিত্রাভিনেত্রী বলেছেন যে তিনি 1947 সাল দেখেননি, 2026 সাল দেখলেন। তো এই ধরনের বক্তব্যও নতুন কিছু না। মুম্বাইয়ের একজন চিত্রাভিনেত্রী এর আগে বলেছিলেন যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে 2014-তে, অর্থাৎ যে বছর পরম প্রিয় নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন। তো তারপর তিনি আবার এমপি হয়ে যান, সেটা পুরস্কার স্বরূপ কিনা আমরা জানি না। এক্ষেত্রেও এই মহিলাও আবার এমপি বা এমএলএ হয়ে যাবেন কিনা সে কথা আমি বলতে পারবো না। তবে এইটুকু নিয়ে কোনো সন্দেহ নেই, যেটা আমি জোর দিয়ে বলতে পারি যে এটা একটা অভূতপূর্ব ব্যাপার, এ নিয়ে কোনোই সন্দেহ নেই। এবং ভারতবর্ষের ভূভারতের ইতিহাসে এরকম নজির খুব কঠিন। তো কেন বলছি, তার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণটা হলো এই যে ভারতবর্ষে খুব সম্ভবত এই প্রথম একজন মুখ্যমন্ত্রীকে পাওয়া গেল যাকে প্রকাশ্য ক্যামেরায় টাকা নিতে দেখা গেছে। হ্যাঁ, নারদা নামক যে স্টিং অপারেশনটা হয়েছিল সেখানে প্রকাশ্য ক্যামেরায় তাকে টাকা নিতে দেখা গেছে। সেই ভিডিও প্রকাশ্য ছিল, আমরা আরেকবার দেখাই, দেখুন। 5 lakh rupees. এবার কথা হলো, এটা তো অভিযোগ মাত্র, স্টিং অপারেশন মাত্রেই যে সত্যি হবে এর তো কোনো গ্যারান্টি নেই। তো এটা হয়তো সঠিক না, হয়তো যে খামটা দেওয়া হলো তাতে বলা হলো 5 লক্ষ টাকা, কিন্তু আসলে নেহাতি ভুসি মাল ভরা আছে, তার ভিতরে খড় বিচালি হয়তো ভরা আছে। তো হয়তো টাকা কাউকে ধার দিয়েছিলেন, সেই টাকা সে ফেরত দিয়ে গেছে, এরকমও হতে পারে। কারণ প্রেক্ষিত না দেখে কোনো কিছু তো বিচার করা ঠিক না। এছাড়াও অনেক কিছু হতে পারতো। আজকাল একটা কথা খুব শোনা যায়, এআই। তো এআই নিয়ে আমাদের প্রিয় গদি মিডিয়া একজন এআই বিশেষজ্ঞ আছেন, ভিডিও এলে একবার চোখে দেখেই তিনি বলে দেন এআই কি এআই না, কিন্তু তখন এআই আসেনি। কিন্তু এই ধরনের নানা ভিডিও হতে পারে। তো কাজেই এই ব্যাপারে একদম শুধু একটা ভিডিও দেখে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক না। স্বয়ং শুভেন্দু অধিকারী এই ব্যাপারে কি বলেছিলেন, আসুন সেটা একবার দেখে নিই। আপনারা যাই বলুন না কেন, ওই নারদা স্টিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনো অভিযোগ নেই। তো ভাবুন কি বললেন উনি, নারদা স্টিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনো অভিযোগ নেই। কথাটার মানে কি? মানে এই অভিযোগটা প্রমাণিত, নিজেই স্বীকার করে নিচ্ছেন। হতেই পারে, আবার নাও হতে পারে, হয়তো সম্পূর্ণ সজ্ঞানে প্রকৃতিস্থ অবস্থায় বলছেন না। মানুষ তো ব্যস্ততার মধ্যে হোক বা মানসিক যে বোঝাপড়া সেটা একটু নড়ে চড়ে গেলে অনেক কিছু কথা বলে, এক্ষেত্রেও তাই হতে পারে, হয়তো মনের ভুলে কথাটা বলে ফেলেছেন। তো কাজেই তার যে মেন্টার স্বয়ং প্রধানমন্ত্রী আমাদের পরম প্রিয় মোদিজি এই ব্যাপারে কি বলেছিলেন, তিনিও কিছু বক্তব্য রেখেছিলেন একদম জনসভায়। সেটা কি বলেছিলেন একবার ছোট্ট করে শুনে নিন। कैमरा के सामने, टीवी कैमरा के सामने कितना लाए हो? अच्छा, लाओ लाओ, और ऐसे कुर्ते में रख देते हैं। टीवी पे देखा कि नहीं देखा आपने? और चेहरा कितना भोला भाला था, ऐसा लगता था ये तो रोज की आदत वाले लगते। তো ভাবুন কি কাণ্ড। তো উনি শুধু বললেন তা নয়, রীতিমতো নেচে নেচে দেখালেন কি করে টাকা নিয়ে পকেটে ভরা হচ্ছে এবং ভোলে ভালা চেহারা লোক কি করে পকেট ভরাচ্ছে।
তো ফলে সব মিলিয়ে কি দাঁড়ালো, একটা ছবি দেখা গেল ক্যামেরায়, ভিডিও, শুভেন্দু অধিকারী টাকা নিচ্ছেন, তারপর তিনি বললেন এছাড়া আর কোনো প্রমাণিত অভিযোগ নেই। শুনে মনে হবে যে এই অভিযোগটা প্রমাণিত, এবং স্বয়ং প্রধানমন্ত্রী রাজনৈতিক প্রচার করতে গিয়ে বললেন যে লোকটি কীরকম টাকা নিয়ে পকেটে ভরে সেটা আপনারা দেখেছেন। তো এইগুলো হচ্ছে অতীতকালের ব্যাপার। অভূতপূর্ব কেন বলছি, কারণ এই সব ঘটে যাওয়ার পর ভারতবর্ষের ইতিহাসে আমরা প্রথম দেখলাম যে মুক্তি সূর্য হয়ে একজন মুখ্যমন্ত্রী ক্ষমতায় এলেন, যার পিছনের ইতিহাসে এইগুলো আছে, কিন্তু সেগুলোকে এখন আমাদের ভুলে যেতে হবে। গদি মিডিয়ার ঢক্কানি না দিয়ে এইগুলো ভুলে যেতে হবে, অতীত ভুলে যেতে হবে। ভারতবর্ষের ইতিহাসে এইটা প্রথমবার হলো। তো ভুলে যাওয়াটাই এখন মঙ্গল, কারণ বিজেপি এই ভিডিও, স্টিং অপারেশনের ভিডিও তার সাইটে দিয়েছিল, সেটা এখন সে তুলে নিয়েছে শুনলাম। তো ওদিকে এক বিরাট ওয়াশিং মেশিন, এটাও শোনা যায়, তারা তৈরি করেছে, যেখানে একদিক দিয়ে আপনি যত ময়লা কাপড়ই ঢোকান, অন্য দিক দিয়ে ঝকঝকে তকতকে ইস্ত্রি করে বেরিয়ে আসবে। শুধু জামা কাপড় নয়, আস্ত মানুষ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, এমনকি প্রাক্তন বিচারপতি ইত্যাদি ইত্যাদিরা। তো সেই বিরাট ওয়াশিং মেশিনের এক প্রান্তে এক ঝাঁক মানুষের একজন হয়ে শুভেন্দু সেখানে ঢুকে বেরিয়ে এসে ঝকঝকে হয়েছেন এবং মুখ্যমন্ত্রী হয়েছেন। সে যে করেই হোক, তার নানা রকম পন্থা আছে, যেগুলো নিয়ে আমরা আগে কথা বলেছি, কিন্তু হয়েছে। তো ফলে ভারতবর্ষের ইতিহাসে এটাও এই প্রথম ওয়াশিং মেশিনের প্রভাবে একজন ভীষণ কালি লাগা মানুষ সম্পূর্ণ ঝকঝক হয়ে প্রধানমন্ত্রী হলেন। তো 1947 সালে আমরা যে এই জিনিস দেখিনি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং ফলে এটা ভুলে যাওয়ার ফলে কি হলো না, স্বয়ং মোদি এসে, আমাদের পরমপ্রিয় প্রধানমন্ত্রী মোদি এসে আমাদেরকে আকারে ইঙ্গিতে যেটা বললেন যে এগুলো ভুলে যাওয়াই মঙ্গল, তাই তিনি জনশক্তিকে একদম উপুড় হয়ে পড়ে নমস্কার করলেন। তো কথা হচ্ছে আমরা সত্যি 1947 দেখিনি, কিন্তু এইটা কি কিছু কম? 1947 কি এরকম একটা বিরাট ওয়াশিং মেশিন ছিল যারা সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে পারে? তাহলে তো ভারতবর্ষের ইতিহাসই অন্যরকম হতো। 1947 আগে যদি পাওয়া যেত এরকম ওয়াশিং মেশিন, তাহলে কালোবাজারি হতো না, দুর্ভিক্ষ হতো না, হয়তো দেশভাগও হতো না, কে জানে। এবং তারপর ওই যে একচেটিয়া রাজ, লাইসেন্স রাজ যাকে বলি, সেটা হতো না, হয়তো তারপরে ক্রোনি ক্যাপিটালিজম হতো না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এরকম বিরাট ওয়াশিং মেশিন এর আগে আমরা পাইনি, 47 সালে পাইনি, আমরা কখনো দেখিনি। আপনারা দেখেছেন কিনা জানি না, আমি অন্তত দেখিনি যে নেহেরু টাকা নিয়ে পকেটে ভরছেন। আমরা কখনো দেখিনি যে সুভাষ বোস বলছেন আমার বিরুদ্ধে একটা অভিযোগই প্রমাণিত বলে তিনি পালিয়ে যাচ্ছেন অন্য কোনো জায়গায়। তো এইগুলো কখনো হয়নি ভারতবর্ষের ইতিহাসে। ফলে 1947 আপনারা দেখেননি, তো এটা থেকে আশ্চর্য হবার কিছু নেই। 1947 এরকম অভাবনীয় কায়দা ছিল না যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। তো ফলে আগের জিনিসগুলো ভুলে যাওয়াই মঙ্গল। আমরা এখন দেখব এখন কি হচ্ছে। তো ওই যে উদ্বোধনী অনুষ্ঠান হলো, সেখানে রবীন্দ্রনাথজি বলাই ভালো, রবীন্দ্রনাথজির ছবিতে মালা দেওয়া হলো। এখানে এই পুরো ব্যাপারটা নিয়ে আমাদের বিদ্বজ্জনরা প্রচণ্ড পরিমাণে হার্দিক শুভেচ্ছা, নমন ইত্যাদি জানিয়েছিলেন। তো ফলে শুভেচ্ছার তো একটা দাম থাকবে। তো অভিযোগ আসছে যে ওই দিন কার্যত অন্য কোথাও রবীন্দ্র জয়ন্তী পালন করার অনুমতি দেওয়া হয়নি, বড় আকারে, ছোট আকারে নিশ্চয়ই হয়েছে যেখানে অনুমতির প্রয়োজন পড়ে না। এমনকি সরকারি উদ্যোগে যে রবীন্দ্র জয়ন্তী পালন, সেটা প্রায় হলোই নাও বলা যেতে পারে। তো গুটি কতক বাপে তাড়ানো মায়ে খেতানো লোকজন তবুও রাস্তায় নেমে রবীন্দ্রগান গাইলেন যাদবপুর চত্বরে। তো কেন গাইলেন জানি না, মঞ্চে মোদি মালা দিচ্ছেন, জোড়াসাঁকোয় শুভেন্দু, এর বাইরে আবার এসব হুজ্জুতির দরকারটা কি বোঝা খুব কঠিন। তো রবীন্দ্রনাথকে নিয়ে আমরা পরে আসব, কারণ তার থেকেও গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিছু হয়ে গেল। রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্রনাথের রাজনীতি নিয়ে একটা অনুষ্ঠান হওয়া দরকার, তো সেটাই আমরা আসবো, কিন্তু অন্য একদিন করব। কিন্তু রবীন্দ্রনাথকে ঘিরে যে রাজনৈতিক ব্যাপার স্যাপারগুলো হলো সেটা আজকে বলে নেওয়া ভালো। ওদিকে একই দিনে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি নিজের বাড়ির উঠোনে হাতে গোনা কিছু অনুগামী নিয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করলেন। নিজে আবার গান টানও গাইলেন, সে নিয়ে আবার একচোট হাসি ঠাট্টা হয়েছে ইন্টারনেটে, কিন্তু সেটা অন্য কথা।
বললেন যে ডেকোরেটর মাইক কিচ্ছুর অনুমতি পাওয়া যাচ্ছে না, যে কথা আগেই বললাম যে অনুমতি বড় আকারে রবীন্দ্র জয়ন্তী পালন করার অনুমতি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। এবং মমতা তার মধ্যে নিজের বাড়ির উঠোনে পুরোটা করলেন। সেখানে খুব গুটি কত কিছু লোকজন উপস্থিত ছিলেন, যে বিরাট বিরাট তারকারা তাকে চারদিকে ঘিরে থাকতো, তাদের টিকি কারোর দেখা যায়নি। তো কেউ এখন অরাজনৈতিক হয়েছেন, কেউ বলেছেন বিজেপি ভালো সিনেমা বানালে ক্ষতি কী ইত্যাদি প্রভৃতি, সে নানা জিনিসপত্র হয়েছে। তো কথা হচ্ছে যে এই বক্তৃতায় মমতা এনজিও, অরাজনৈতিক সংগঠন, বামপন্থী, অতি বাম সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ এক জোটের আহ্বান রাখলেন। তো এটাই বা এই বাজারে করে লাভ কি সেটা আমি বুঝিনি। খুব সম্ভবত চোর পালালে সত্যিই বুদ্ধি বাড়ে। এটা যদি 1 বছর 2 বছর 3 বছর আগে করা হতো তার তবু একটা মানে থাকতো। কিন্তু মমতা যেটা করেছেন, সত্যি কথা বলতে কি, তখন সর্বদলীয় বৈঠকও ডাকেননি এসআইআরের বিরুদ্ধে। এসআইআর বিরোধী যে আন্দোলন হলো সেখানে কাউকে ঢুকতে দেননি, এবং কার্যত প্রথম থেকে শেষ পর্যন্ত বলেছেন আমার ওপর ভরসা রাখুন, আমি একাই সমস্ত কিছু সামলে নেব। তো ফলে বিহারের অভিজ্ঞতার পরেও বাংলা বনাম বিজেপি লড়াইটা কখনো দানা বাঁধেনি। তো তার পুরোটাই আমি বলবো না, ওনার দায়, কারণ উল্টো দিক থেকে যে সমস্ত প্রতিক্রিয়া এসেছে সেগুলো খুব একটা ভালো জিনিস কিছু ছিল না, এবং উল্টো দিক থেকে হাত বাড়ানো হয়েছে এরকম আমি কিছু দেখিনি। কিন্তু মুখ্যমন্ত্রীর তরফেও, তৎকালীন মুখ্যমন্ত্রীর তরফেও এই আকুল আহ্বান যে তখন শোনা যায়নি এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো মমতা বন্দ্যোপাধ্যায় এই আহ্বান রেখেছেন। এই আহ্বান শুনে যথারীতি বামরা উত্তর দিতে লেগেছে। দীপঙ্কর ভট্টাচার্য খুব একটু কথার মার প্যাচে ব্যাপারটাকে স্বাগতই জানিয়েছেন, কিন্তু সিপিএম যারা বৃহৎ বাম তারা যা উত্তর দিচ্ছে শুনে মনে হচ্ছে যে নির্বাচনে জিতে তারাই এখন অষ্টম বামফ্রন্ট সরকার তৈরি করে ফেলেছে, তার মধ্যে মমতাকে ঢুকতে দেওয়ার কোনো প্রশ্নই নেই। অথচ নির্বাচনটা কিন্তু শুধু মমতা হেরেছেন তা না, বামরা রীতিমতো লড়েছিলেন এবং তাঁরাও হেরেছেন, এবং শুধু হেরেছেন না, ভোট শতাংশ আরও কমেছে, মানে ওদের ভোট শতাংশ আরও কমা কঠিন, ফলে ভগ্নাংশের মাপে কমেছে, কিন্তু তাতেও কমেছে। এবং হিসেব করলে, আমরা এখনও হিসেবটা পুরো করে উঠতে পারিনি, করলে দেখা যাবে যে কিছু পকেটে কিছু ভোট আছে, তা বাদে কিন্তু গোটা বাংলা জুড়ে বস্তুত ধু ধু মাঠ, বা আন্দ্রে আগাসির মাথাও বলতে পারেন। এবং তার মধ্যেও ওনাদের তর্জন গর্জন থামছে না। কেউ বলছেন লেসার ইভিল দিয়ে যে গ্রেটার ইভিল ঠেকানো যায় না, সেটা কি বোঝা গেল? তো এ নিয়ে কোনো সন্দেহ নেই, সেটা খানিকটা গেল। কিন্তু সিপিএমকে দিয়েও যে গ্রেটার ইভিলকে ঠেকানো যায় না, সেটা তো আরও বেশি করে বোঝা গেল। তো কেউ বলছে না আমাদের নেতাকে কেউ তাড়া করছে না, কেউ চোর বলছে না, এর থেকেই বোঝা যাচ্ছে আমরা কী দারুণ কী দারুণ। তো এইখানে সত্যি একেবারে ঠাট্টা নয়, একদম খুব সিরিয়াসলি ভেবে দেখতে বলবো যে শক্তি আপনাদের শত্রু মনে করেও গাল দেয় না, তার বিরোধিতাটা আপনারা করবেন কি করে? মানে 4টি লোক, মানে জনতা তো ঘিরে ধরে কাউকে স্লোগান দিচ্ছে না, কিছু রাজনৈতিক ক্যাডাররা ঘিরে ধরে চোর হোক, ডাকাত হোক, জয় শ্রীরাম হোক ইত্যাদি স্লোগান টোগান দিচ্ছে। তো এইটা আপনাদের বিরুদ্ধেও দিচ্ছে না, ওরা আপনাদের পৌঁছেই না, ফলে আপনারা তাদের বিরুদ্ধে লড়াইটা করবেন কি করে বোঝা যাচ্ছে না। তো এর মধ্যে আবার গোদের উপর বিষ পোড়া বামপন্থীদের জন্যই গণশক্তিতে অনেক দিন পরে রাজ্য সরকারের একটা বিজ্ঞাপন পাওয়া গেল, তাতে আবার মোদির ছবি। তো এই বিজ্ঞাপনটা রাজ্য সরকার দিত না, তৃণমূল সরকারের খুব খারাপ কাজ করতে নিয়ে কোনো সন্দেহ নেই। নতুন সরকার এসেই সেটাকে একদম সেই আদেশকে তুলে নিয়ে, বা নতুন সরকার আসেনি এখনও, কে আদেশ তুলে নিল আমি ঠিক বলতে পারবো না, কিন্তু যাই হোক সেই অবিচারটাকে দূর করে একটা নতুন ন্যায় বিচারের রাস্তা খুলে দিয়েছে, খুব ভালো কথা। কিন্তু তাতে বামপন্থীরা কেন আহ্লাদিত হচ্ছেন বুঝতে পারছি না, যে ওটা কি কৌশলে তাদেরকে দিয়ে মোদির কথা বলিয়ে নেওয়া নয়? তো অনেকেই বলছেন, তারাও বলবেন যে এটা বিজ্ঞাপন, না নিলে আরও বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে ইত্যাদি প্রভৃতি। কথাগুলো মিথ্যে না, কিন্তু কথা হলো যে কেন বিজ্ঞাপন নিলেন এই প্রশ্ন আমি একেবারেই করছি না। ইচ্ছে হয়েছে, নিয়েছেন, বেশ করেছেন। কিছু কিছু লোকের ছুঁতমার্গ থাকে যে প্রতিষ্ঠান বিরোধী হলে জ্যোতিষের বিজ্ঞাপন নেব না, জালিয়াতির বিজ্ঞাপন নেব না, নিও ফ্যাসিবাদী শক্তির বিজ্ঞাপন নেব না, এই সব নানা ছুঁতমার্গ থাকে। কিন্তু ওই রকম নিখাদ প্রতিষ্ঠান বিরোধিতা কেউ আর আশা টাশা করে না, সিপিএমের কাছ থেকে আশা করে না, তৃণমূলের কাছ থেকে আশা করে না, কারোর কাছে আশা করে না। যেমন বিজেপি বিরোধিতা সঙ্গী হিসেবে তো শিবসেনাও চলে আসছে। তো এখন আর ওসব আশা করে লাভ নেই, নিখাদ বিজেপি বিরোধী হলেই চলবে। তো মোদ্দা কথা যেটা, যে আমি খুব হতাশায় এই ব্যাপারটা নিয়ে, যেটা হচ্ছে না এবং যেটা দরকার সেটা হচ্ছে না, সেটা হলো বিজেপি বিরোধী ব্যাপক ঐক্য। তাহলে এগুলো যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় একটা আহ্বান জানিয়েছেন, সেটা 2 বছর দেরি হয়ে গেছে বা 3 বছর,
তার প্রতিক্রিয়া যারা দিচ্ছেন তারা আরও লেট করছেন, 6 বছর পরে হয়তো বলবেন যে এইরকম প্রতিক্রিয়া দেওয়াটা ঠিক না। তো এই কথাগুলো কেন বলছি, কারণ এই জোটটা সত্যি সত্যি কয়েক বছর আগে দরকার ছিল। তো এখন আর এই কথাটা সত্যিই কোনো মানে আছে কিনা জানি না, কিন্তু কথা হচ্ছে যে মানে শুভস্য শীঘ্রম তো বটেই, এবং দেরি করে ফেললে অনেক সময় ফল ফলে না, কিন্তু তারপরেও তাহলে চেষ্টা করে দেখা দরকার। যে লড়াইটা বাঙালি বনাম বিজেপির হওয়ার কথা ছিল, যে লড়াইটা ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে হওয়ার কথা ছিল, তার বিরুদ্ধে দেরি হোক, কিন্তু আমরা একটা শেষ কামড় দিয়েছি, এই বার্তাটা তো কোথাও দেওয়া দরকার। তো সেই বার্তাটা দেওয়ার জন্য আমি এই দলগুলোকে দিনের পর দিন অনুরোধ জানিয়ে আসছি, এবং আরেকবার জানাবো, দয়া করে, মানে ভোটের মঞ্চের কথা হচ্ছে না, আপনারা সাংস্কৃতিকভাবে হোক, এই বিজেপি বিরোধিতায় হোক, একজোট হন কোনোভাবে। তার কারণ হচ্ছে যেভাবেই ভোটটা জেতা হলো, সেই অ্যানালিসিস আমরা অন্য আরেকদিন করব। সেটা কিন্তু শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতার কারণে প্রচুর ভোট কমেছে, কিন্তু তারপরেও গোটা রাষ্ট্রশক্তিকে নামিয়ে যেভাবে ভোটে জিতে যাওয়া গেল, তো এইটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে অভাবনীয়, এবং আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে যে পরের বার থেকে আদৌ আর ভোট টোটে জেতা যাবে কিনা। তো এইটার জন্য সমস্ত শক্তিকে একত্রিত হওয়া দরকার, সেটা হওয়ার চেষ্টা করুন, হলে সকলের জন্যই মঙ্গল। তো এই কথা বলে আজকে আমি আমার অনুষ্ঠানটা শেষ করব, এবং একই কথা বারংবার বলে যাচ্ছি, ভবিষ্যতেও হয়তো বলবো। তা আগামীকাল বা পরশু নিয়ে আসবো রবীন্দ্রনাথের রাজনীতি নিয়ে একটা আলোচনা, তারপর আনবো যে ভোট থেকে অনেক রকম অভিযোগ আসছে, তার কতটা যথার্থ আছে সেই নিয়ে আমাদের বিশ্লেষণ শেষ হলেই জানাবো। তো কাজেই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, হাইপ করবেন, বন্ধুদের পাঠাবেন। এই দুর্যোগের সময় সকলের কাছাকাছি থাকা প্রয়োজন, সকলেরই মোটামুটি যোগাযোগ রেখে চলা প্রয়োজন। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।